This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH আপনার আমার বা ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়ের, শুভেন্দু অধিকারীর বা মোহাম্মদ সেলিমের বা অধীর চৌধুরীর, মানে আমাদের সবার বড় হয়ে ওঠার মধ্যে কোন জিনিসটা কমন বলুন তো? একটা জিনিসই কমন, রবীন্দ্রনাথ। এই রবীন্দ্রনাথ এমন আষ্টে পিষ্টে আমাদের সবাইকে জড়িয়ে আছেন না, সমস্ত পরিস্থিতির জন্য তিনি আমাদের একদম গড়ে পিটে নিয়েছেন এবং আমাদের জন্য কিছু না কিছু তিনি লিখে গেছেন। খেয়াল করে দেখুন, জীবনের যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে আপনি দেখবেন বর্ণনা করার জন্য রবীন্দ্রনাথ আছেন। এই যে এই গানটা শুনলেন, সেই বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো, এটা সবাই মিলে দেখে কিসের জন্য গান, কেন গান, এটা ছোটোবেলায় যদি আসতো তখন লোকে পড়াশুনো করে হয়তো দু চার লাইন লেখার চেষ্টা করতো, কিন্তু তারপর তো আলাদা করে পড়াশুনোর জায়গা নেই। এবার কিন্তু প্রভাবটা যে কোন জায়গায় রয়েছে সেটা তো আমরা এখন পদে পদে বুঝতে পারছি। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো। রবীন্দ্রনাথকে এত সিরিয়াসলি মানুষজন নিয়ে ফেলেছে না, সেটা ওই মালদার লক্ষ্মণ চৌধুরী আর সুনীল চৌধুরীকে না দেখলে বুঝতেই পারতাম না। হয়তো ভাবেননি কেন রবীন্দ্রনাথ গানটা লিখেছেন, কিন্তু লিখেছেন তো, বাঁধ ভেঙে দাও, রবীন্দ্রনাথ বলেছেন, শুনতে তো হয়। তাই সত্যি সত্যিই নাকি দুজনে মিলে বাঁধ ভেঙে দিয়েছে। হ্যাঁ, এই লক্ষ্মণ আর সুনীলের বিরুদ্ধে কি অভিযোগ জানেন? রাতের অন্ধকারে নদীর বাঁধ দেওয়ার জন্য যে বালির বস্তাগুলো পরপর সাজিয়ে একটা বাঁধ তৈরি করা হয়েছিল, সেই বালির বস্তাগুলো নাকি বেবাক তুলে নিয়ে চলে যাচ্ছিল। রাতে সবাই যখন ঘুমিয়ে টুমিয়ে পড়ে, তখন এই লক্ষ্মণ চৌধুরীরা নাকি চুপি চুপি নদীর পাড় থেকে বালির বস্তা সরিয়ে নিয়ে যায়। আর সেটা করতে গিয়ে এবারে একেবারে ক্যাচকট, ওই বলে না, চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা পড়লেই ধনঞ্জয়। হ্যাঁ, তাই অবস্থা হয়েছে তাদের। হাতে নাতে ধরা পড়ে গেছে এই লক্ষ্মণ আর সুনীল। গ্রামেরই কেউ হয়তো খবর টবর পেয়ে গেছিলো, অথবা তককে ছিল। তাই রাতের অন্ধকারে যখন এই বালির বস্তা তারা সরাচ্ছে, কেউ একটা মোবাইলে ভিডিও তুলে ফেলেছিল। আজকাল তো হাতে হাতে ওই স্মার্টফোন, না, ভিডিও টিডিওগুলো খুব ভালো ওঠে, বলে বুঝতে পারছেন একদম হাতে গরম প্রমাণ। শুকনো গাঙে ওই গঙ্গার জল তো বটেই, বাঁধ ভাঙা পেয়ে রাজনীতির কৌতুকও হই হই করে ঢুকে পড়েছে। আর আমাদের মনে পড়ে গেছে সাবিত্রী মিত্রের কথা। সাবিত্রী মিত্র আপনারা চেনেন, ওই মানিকচকের তৃণমূলের বিধায়ক। কদিন আগেই সে বলেছিলেন না, ম্যানমেড বন্যা। না, এটা উনি অবশ্য পরে স্পেসিফাই করে দিয়েছিলেন, যে ধরনের ম্যানমেড বন্যার অভিযোগ শুনে আমরা অভ্যস্ত, মানে যেগুলোর জন্য যাবতীয় দায় ওই ঝাড়খণ্ড সরকার বা ডিভিসির, সেই গরুর রচনা সাবিত্রী মিত্র আমাদের একদম শোনাচ্ছিলেন না। বরং রাজ্যের প্রাক্তন মন্ত্রী আমাদের যেটা বলছিলেন সেটা অত্যন্ত ইন্টারেস্টিং একটা বিষয়। বলছিলেন বাঁধ কেটে দিয়ে বন্যা পরিস্থিতি তৈরির পেছনে নাকি সিপিআইএম বা বিজেপির একাংশ রয়েছে। মানে বুঝতে পারছেন, ভাঙা বাঁধ আর রাজনীতির প্রবেশ, মানে খাল কেটে কুমির আনা আমরা শুনেছি, এটা মোটামুটি বাঁধ কেটে রাজনীতিকে ঢোকানো। বালির বস্তা দিয়ে বাচ্চাকে আটকেছিলাম। বালির বস্তা দিয়ে আটকাবার পর রাত্রি 4টার দিকে কেউ বা কারা কিছু লোক, এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা, সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে 2-3টা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল। লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল। সাবিত্রী মিত্রর কথাগুলো শুনতে শুনতে কেউ কেমন যেন টাইম মেশিনে করে পিছিয়ে যাচ্ছিলাম, জানেন তো। এই 2000 সালের মানে প্রায় 25 বছর পিছিয়ে গেছিলাম। সে সময় একটা ইনফোটেইনমেন্ট চ্যানেলে, মানে সেই চ্যানেলটা অত্যন্ত বিখ্যাত হয়ে উঠেছিল সেই সময় দূরদর্শনের বাইরে, যেখানে খবর টবর হয় আর কি, মানে বাংলা এই নিউজ চ্যানেলগুলোর পথিকৃৎ বা জনক বলতে পারেন। তো সেখানে যে জেলার খবর, সেগুলো অত্যন্ত জনপ্রিয় ছিল।
আমাদের এক সহকর্মী তিনি একবার একটা খবর করেছিলেন, অদ্ভুত খবর। বন্যা হচ্ছে, তাই জন্য জল আটকাতে বাঁধ দেওয়া হয়েছে, বাঁধ দেওয়ার জন্য বালির বস্তা চাপিয়ে চাপিয়ে বাঁধ দেওয়া হয়েছে। আমাদের সহকর্মী গিয়ে সেই বালির বস্তার মধ্যে হাত ঢুকিয়ে বার করে নিয়ে এসেছিলেন, ভেতরে বালি নেই, কাদা রয়েছে। এবার সেই ধুলো ভর্তি সব বস্তাগুলো ওই জলে যে মুহূর্তে ভিজেছে, খানিকক্ষণ বাদেই শতচ্ছিন্ন ফুটো বস্তা সেখান দিয়ে আস্তে আস্তে সব গলে গলে বেরিয়েই গেছে। তার ফলে আস্তে আস্তে ফাঁক হয়ে গিয়ে সেখান দিয়ে জল ঢুকে পড়ছে। আজ থেকে 25 বছর আগের কথা, কিন্তু 25 বছর পরেও দেখুন ওই বাঁধ ভাঙার গল্পটা এক আছে, কিন্তু না, কিছুটা এগিয়েছি তো বটেই। রতুয়ায় বাঁধ থেকে বালির বস্তাই সরানো হয়েছে, ওখানে বালির বস্তাই দেওয়া হয়েছিল, মানে এটা উন্নতি হয়েছে আর কি। কিন্তু যে ওই বালির বস্তাগুলো যখন সরানো হচ্ছিল না, যেভাবে ওই ছবিগুলো তুলেছিল ওখানকার মানুষজন, সেটা আমাদের হাতে এসছে, তাতে দেখছিলাম কি অদ্ভুতভাবে নিশ্চিন্তে তুলে নিয়ে চলে যাচ্ছে। ওই রতুয়ার পাশেই মানিকচকে গঙ্গার জল ঢুকেছিল 1 মাস আগে, 2 লক্ষ মানুষ জলবন্দী হয়ে পড়েছিলেন। আর তখন প্রশ্ন কি উঠেছিল, 1.5 কোটি টাকায় যে বাঁধ তৈরি হয়েছিল, সেই বাঁধ তৈরি হওয়ার কিছুদিনের মধ্যেই কী করে ভেসে গেল। এই সাবিত্রী মিত্রর বক্তব্যটা শুনলেন, উনি সেটারই হিসেব দিচ্ছিলেন। এলাকার বিধায়ক হিসেবে উত্তর দেওয়ার একটা নৈতিক কর্তব্য আছে, দায়িত্ব আছে তো নাকি, সেটাই সাবিত্রী মিত্র পালন করছিলেন। ওই জন্য এই পুরো দায়টা ঠেলে দিয়েছিলেন রাজনৈতিক বিরোধী সিপিআইএম আর বিজেপির কিছু লোকের ওপর। বলছিলেন বাঁধ থেকে বালির বস্তা তুলে নিয়ে ওরা চলে যাচ্ছে, আর সেই ফাঁক দিয়ে জল ঢুকে বাঁধের একটা বড় অংশকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। দেখুন, অভিযোগ হিসেবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুতর। রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য বিরোধীরা বাঁধ কেটে দিচ্ছে, ভাসিয়ে দিচ্ছে কাদের? সাধারণ মানুষকে। ক্ষতি হচ্ছে কাদের? সাধারণ মানুষকে। মানে রাজনীতি নিজের স্বার্থ পূরণের জন্য সাধারণ মানুষের স্বার্থ বিসর্জন দিচ্ছে। এরকম একটা মারাত্মক অভিযোগ যখন শাসক দলের বিধায়ক তুলছিলেন, তখনও আমাদের মনে হয়েছিল যে সত্যি তো এটা যদি হয়ে থাকে অত্যন্ত খারাপ বিষয়। সরকার, পুলিশ প্রশাসন নিশ্চয়ই এবার ব্যাপারটা একদম গভীরে ঢুকে যাবে, নিশ্চয়ই পুরোটার একদম তলকুল কিনারা করবে। এবং যারাই থাকুক এর পেছনে, যে বিরোধী দলই, মানে যখন জনপ্রতিনিধি বলেছেন নিশ্চয়ই নিশ্চিত হয়েই বলেছেন, সুতরাং যারা দায়ী তাদের নিশ্চয়ই কপাকপ ধরবে। এভাবে সরকারের বদনাম তো করতে দিতে পারে না পুলিশ। আর যখন জানতে পেরেই গেছে কারা করছে, যখন সাবিত্রী মিত্র বলেই দিচ্ছেন, তখন নিশ্চিতভাবে কিছু না কিছু ব্যবস্থা হবে। ওই বাঁধ সত্যি কারা ফাঁক করে দিচ্ছে সেটা খুঁজে বার হবে। কিন্তু যখন আজ ওই একই রিং বাঁধের আরেকটা জায়গার থেকে এই বালির বস্তা তুলে ফেলার ছবি দেখলাম, তখনই তো মনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়ে গেল। এটা কি হলো? তার মানে পুলিশ নিশ্চয়ই খুব একটা গুরুত্ব দিয়ে এটা ব্যাপারটার গভীরে ঢুকতে চায়নি। যতই গানে থাকুক গভীরে যাও, আরও গভীরে যাও, পুলিশ তার মাথায় এটা ঢোকেইনি। মানে সাবিত্রী মিত্রের কথাটাকে তার দলের সরকারই খুব একটা গুরুত্ব দেয়নি। নাহলে তখন যদি খোঁজ খবর নিয়ে দেখা হতো কারা এইরকম চক্রান্ত করে সরকারকে বদনাম করছে, শুধু না সাধারণ মানুষের এত বড় ক্ষতি করছে, যদি 2-1টা ধরপাকড় হতো তাহলে নিশ্চয়ই 1 মাসের মধ্যে একই কাজটা করার দুঃসাহস আর কেউ দেখাতে পারতো না। মানে এই ক্ষেত্রে ওই লক্ষ্মণ বা সুনীলরা দেখাতো না, তাই না? কি দেখালো তো, নিশ্চিন্তে তো বাঁধ থেকে বালির বস্তা সরিয়ে নিচ্ছিল। এই ভিডিওতে তো তাই দেখা যাচ্ছে। তার মানে লক্ষ্মণ আর সুনীলরা যখন বাঁধ থেকে এভাবে বালির বস্তা সরিয়ে ফেলেছে, তখন জানতে তো ইচ্ছে করতেই পারে এরা কারা, এত দুঃসাহসী। ধরে নিচ্ছি যে পুলিশ প্রশাসন সক্রিয় হলে তাদের একটুখানি সাহসে ভাঁটা পড়লেও পড়তে পারতো, কিন্তু পুলিশও বাঁধের মধ্যে ফাঁক রেখে দিয়েছিল। সেই জন্যই তো তারা এই কাজটা করার সাহস পেয়েছে। কিন্তু কারা তারা? এই কাজ করতেও তো সাহস লাগে। আর এখানেই এই ঘটনার সব থেকে ইন্টারেস্টিং পার্ট জানেন তো, বাঁধ থেকে বালির বস্তা সরানোয় যে 2 জন অভিযুক্ত, ওই লক্ষ্মণ আর সুনীল, এর মধ্যে লক্ষ্মণ কী করে জানেন? সিভিক ভলেন্টিয়ার।
চমকে উঠলেন তো। আর এই সুনীল লক্ষ্মণের বন্ধু, মানে চোরে চোরে মাস্তুতো ভাই হয় শুনেছিলাম, কিন্তু পুলিশের চোরে সম্পর্কটা কি হয় এটা একটু খতিয়ে দেখতে হবে। বাংলা ভাষায় একটা নতুন শব্দবন্ধ ঢুকে যেতে পারে এবার। দেখুন, একটা জিনিস তো খুব পরিষ্কার, গোটা পুলিশ না হোক, লক্ষ্মণ তো সিভিক পুলিশ। যে রতুয়া থানা তাকে আর সুনীলকে গ্রেফতার করেছে সেই রতুয়া থানাতেই পোস্টেড, গ্রামেরই ছেলে, ফলে একটা পরিচিতি যে আছে সেটা ধরে নেওয়া যায়। এবার নর্মালি দেখা যায় যে ওই গ্রামের ছেলে পুলে বা ইদানিংকালে যারা ওই সিভিক পুলিশে চাকরি টাকরি পায় বা পেয়েছে তাদের একটা রাজনৈতিক মুরব্বি থাকে বা রাজনৈতিক পরিচয় থাকে, এটা দরকার হয় আর কি। এটা মোটামুটি কমন ব্যাপার আর কি, নতুনত্ব কিছু নেই। তারপর তারও নিশ্চয়ই এই সমস্ত ছিল। এরকম একজন ছেলে কেন বালির বস্তা চুরি করতে গেল, কাকে বদনাম করতে করলো, এর পেছনে স্বার্থ কি, এর পেছনে কি রাজনীতি আছে না শুধুই দুর্নীতি? তাকেই কি ওই বাঁধ রক্ষার ভার দেওয়া হয়েছিল? গ্রামের ছেলে তো, সিভিক পুলিশের ওপর কিন্তু প্রবলভাবে পুলিশ নির্ভর করে, এটা খেয়াল রাখবেন, বিশেষ করে গ্রামাঞ্চলে। ওই যখন সন্দেশখালিতে শাহজাহানের বিভিন্ন কার্যকলাপের কথা বাইরে আসছিল, যখন তৎকালীন ডিজি রাজীব কুমার গেছিলেন ওখানে, সবার আগে তিনি কথা বলেছিলেন ওখানকার সিভিক পুলিশদের সঙ্গে। তখন তারা গ্রামের ছেলে, তারা সব হাল হকিকত মানে খুঁটিনাটি সব কিছু জানে, তারাই পুলিশের চোখ কান ওই গ্রামের ভেতরে। তা যাদের ওপর এতটা ভরসা করা হয় তাদের ওপরে পাহারা দেওয়ার ভারও নিশ্চয়ই থাকতে পারে। তাহলে এই লক্ষ্মণের ওপরেও কি ওই বাঁধ সংক্রান্ত কোনো ভার দেওয়া হয়েছিল? মানে সেটা যদি হয়ে থাকে তাহলে তো বলতে হবে রক্ষকই ভক্ষক, এই চেনা কথাটা বারে বারে সত্যি প্রমাণিত হচ্ছে। এত ব্যবহার হচ্ছে তারপরেও একটু ক্লিশে হচ্ছে না। দেখুন, তারপরে যেটা জানা গেল, যেটা বোঝা গেল, রাজনীতি এখানে কোথায় আছে না আছে সেটা তো আসলে সব কিছুর মধ্যেই রাজনীতি থাকে। কোনটা ধরে টানলে রাজনীতি আসবে সেটা তো পরবর্তী প্রশ্ন। কিন্তু আপাতত দুর্নীতি হচ্ছে ওই বালির বস্তা সরানোর পেছনে, একদম পরিষ্কার দুর্নীতি। এবং সেইটার মধ্যে একটা মজার খেলা আছে। দিনে বালির বস্তা ফেলা হয়, বাঁধ দেওয়া হয়, লক্ষ্মণের রাত্রিবেলা সেই বালির বস্তাগুলো সরিয়ে ফেলে, আবার সেই সরিয়ে ফেলা বস্তাগুলোই আবার দিনের বেলা নিয়ে গিয়ে ওখানে ফেলা হয়। মানে যারা ফেলে তারা প্রত্যেকবার ওই ফাঁকা বাঁধ সারানোর জন্য টাকা পায়। এক বস্তা দিয়ে কতবার তাহলে বিল পাওয়া যায় ভাবুন তো। কুমির ছানা দেখানোর সেই গল্পটা মনে আছে? শিয়ালের হাতে কুমির ছানা দিয়ে গেছিল কুমির, এবার শিয়াল তো বেবাক সব কুমিরগুলোকে খেয়ে ফেলেছে, কুমির ছানাগুলোকে, একটা মাত্র পড়ে রয়েছে। তো যখনই মা কুমির খোঁজ করতে আসতো সেই গর্তর থেকে মুখ বার করে একটা করে ছানাকে, একই ছানাকে, এইটা বড়, এটা তারপরেরটা, এটা আর একটা, এরকম করে দেখাতো। এ হচ্ছে সেরকম, বারে বারে একই বস্তা দেখিয়ে বাঁধ মেরামতির নামে টাকা মঞ্জুর করিয়ে নেওয়া হতো। অর্থাৎ বাঁধে লিক হলে যেরকম জল ঢোকে, তেমনি সেই লিক দেখিয়ে সরকারের সিন্ধুকে লিক করে ফেলা হয়। এবং অভিযোগ এই সিন্ধুকে লিকেজ যারা করে তাদেরই হয়ে বালির বস্তা সরাচ্ছিল লক্ষ্মণ আর সুনীলের জুটি। প্রশ্ন হচ্ছে, জুটিতে লোটার পরিকল্পনায় এদের পেছনে আর কে কে আছে? সাবিত্রী মিত্র তো এক জুটির ওপর দোষ চাপিয়ে দিয়েছিলেন, সিপিআইএম আর বিজেপি। নতুন একটা রাজনৈতিক জুটি তিনি নিজের মতো করে নতুন জোট তৈরি করে তাদের ওপর দায়টা চাপিয়ে দিয়েছিলেন। এখন এরা ধরা পড়ার পর সিপিআইএম এবং বিজেপি বলছে সাবিত্রী মিত্রের দলের লোকেরাই নাকি লক্ষ্মণদের পেছনে রয়েছে। এই জন্যই বলছিলাম, জানেন তো, 1 মাস আগে সাবিত্রী মিত্র যখন অভিযোগটা করেছিলেন তখন যদি একটু গভীরে যেত পুলিশ প্রশাসন, তাহলে এই 1 মাস পর এভাবে তৃণমূলের দিকে এই পাল্টা আঙুল তোলার সুযোগ পেত না বিরোধী দলগুলো। রাতবিরেতে বাঁধ থেকে বালির বস্তা সরানোর এই ছবি এখন মালদার রাজনীতির হট টপিক। অলরেডি এফআইআর লজড, দুজন তাদেরকে ধরা হয়েছে, 2 জন আটক হয়েছে। ঠিক, 2 জন আটক হয়েছে, তার মধ্যে একজন তো সিভিক ভলেন্টিয়ার। সেটা কি বলবো বলুন, সেটা আমরা জানতাম না। একজনের বিভাগীয় তদন্ত এখন কিছু হয়নি, যা তদন্ত চলছে পুলিশের লেভেল থেকেই হচ্ছে এবং সেটা আমরা এফআইআর লজ করার পরেই হচ্ছে।
রতুয়ার রতনপুরে যারা বালির বাঁধ সরাচ্ছিল বলে অভিযোগ, যাদের ছবি ভাইরাল হয়েছে, সেই লক্ষ্মণ চৌধুরী ও সুনীল চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারপর থেকেই রতুয়া থানার মুখে কুলুপ। লক্ষ্মণ সুনীলকে আড়ালে আড়ালে রেখেছে পুলিশ। এই লক্ষ্মণ কেন রাতবিরেতে সঙ্গীকে সঙ্গে নিয়ে বাঁধ থেকে বালির বস্তা সরাচ্ছিল? যে ভুতনিতে যে লুটরা চলছে তার যদি সঠিক তদন্ত হয়, সেচ দপ্তর থেকে শুরু করে ঠিকাদার সংস্থা থেকে শুরু করে তৃণমূলের ভালো ভালো নেতারা যারা জড়িয়ে আছে, বিধায়ক থেকে শুরু করে, তাদের যদি পূর্ণাঙ্গ তদন্ত হয়, প্রত্যেককে অ্যারেস্ট হতে হবে। এটা শাসক দলের মদত আছে, তারা শাসক দলের সাথেই ঘনিষ্ঠ, ফলে এবং তারা সরকার পক্ষের লোক। বিরোধীদের অভিযোগ একটু কল্পনা করা যাক। ধরা যাক বাঁধে বালির বস্তা পড়ল, সেই বস্তা চুরি হলো, আবার একই বস্তা বাঁধে পড়ল। মাঝখান থেকে সরকারের টাকা বারবার খরচ হলো এবং সেই টাকা হরির লুট হয়ে গেল। সেই হরির লুটে লক্ষ্মণদের তো বড়ে বলছেন বিরোধী নেতারা, শাসক দল আর সরকারের দিকে তারা সরাসরি দুর্নীতির আঙুল তুলছেন। ভলান্টিয়ার এখন জড়িত থাকা মানে রাজ্য সরকার জড়িত থাকা, এটা কোনো প্রমাণ করে না। ভলান্টিয়ার বিরোধী দলের কাছে তামাক খেয়ে এগুলো করছে কিনা সেটাও তো দেখার বিষয়। মানিকচকের তৃণমূল বিধায়ক সরাসরি বিজেপি এবং সিপিআইএমকে দায়ী করেছিলেন বাঁধের ক্ষতি করার জন্য। এক সিভিক সহ দুজন রতুয়ায় গ্রেপ্তার হতে TV9 বাংলা চেষ্টা করেছিল সাবিত্রী মিত্রের সঙ্গে যোগাযোগের। আমরা মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্রের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করি, বারবার তাকে ফোন করা হয়, কিন্তু তিনি আমাদের ফোন কিছুতেই রিসিভ করেন। সাবিত্রী মিত্র কোনো কারণে ফোনের উত্তর দেননি। উত্তর পেলে জানা যেত লক্ষ্মণদের এই কীর্তির পিছনেও তিনি বিরোধীদের ছায়া টের পাচ্ছেন কিনা। দেখুন, ভোটের মুখে রাজনৈতিক নেতারা বহু কিছু বলেন, আপনারা জানেন সেগুলো। ওই আমি জিতলে রাস্তা সারাই করব, নর্দমা পাকা করব, মোটামুটি মানুষজন ধরে নেয় করবেন না। এবার এগুলো এমনি এমনি যে বলতে হয়, ওই আমি যে এমনি এমনি খাই সেই বিজ্ঞাপনটার মতো, সেটা ওই নেতারাও যেরকম জানেন আমরাও জানি। কেউই খুব বেশি রাগ করি না আজকাল, আমরা অভ্যস্ত হয়ে গেছি। মানে প্রতিশ্রুতিগুলো দেওয়াই হয় না রাখার জন্য, পালন না করার জন্য। তেমনি মালদার নেতারাও জানেন তো তারা কে কি বলতে পারেন সে সম্পর্কে সাধারণ মানুষের একটা আইডিয়া তৈরি হয়ে গেছে। সাবিত্রী মিত্রকে পাওয়া যায়নি, পাওয়া গেলে কি বলতেন সেটা মোটামুটি আপনারা জানেন। কিন্তু তৃণমূলের মালদা জেলা সভাপতি, বিজেপির জেলা সম্পাদক আর সিপিআইএমের জেলার নেতা সবার কথাই তো শুনলেন। কার কথাটা আপনাদের একটা অন্য রকম লাগলো? একদম চমকে দেওয়ার মতো নতুনত্ব আছে, একদম এক ধরনের কথা, এক ছকের কথা, ওই বলে না কপি বুক স্টাইল, সেরকম। বিজেপি আর সিপিআইএম তারা তৃণমূলকে দোষ দিল, সরকারকে দোষ দিল, আর তৃণমূল বিরোধী চক্রান্ত খুঁজে পেল। আর মাঝখান থেকে বোঝা গেল না আমাদের করের টাকায় যে সরকার চলে, সেই সরকারের টাকা মানে আপনার আমার টাকাগুলো ওই বাঁধ সরানোর নামে একই জায়গায় একই টাকা, আপনার আমার টাকা, বারবার কোন নেপো, সেও কোনো একই লেপো লুট করে নিয়ে যাচ্ছে। ঠিক এই জিনিসটা তো সমস্ত ক্ষেত্রেও চলছে। এইটাই খুঁজে পাওয়া যাচ্ছে, নেপোদেরই খুঁজে পাওয়া যাচ্ছে না। এদের নিয়েই তো যত সমস্যা। এই যে কালকে এসএসসির পরীক্ষা রয়েছে, সেখানেও তো এই নেপোদের নিয়েই যাবতীয় মাথা ব্যথা। এই পরীক্ষার মাত্র কয়েক ঘন্টা বাকি, এখনও তো জানা যাচ্ছে না যে কোন কোন দাগি পরীক্ষার্থী তারা পরীক্ষা দিতে পারবেন বা পারবেন না। মানে দাগিদের পরীক্ষা দেওয়ার কথা নেই, কিন্তু তারা সেই কথা না থাকাটাই শেষ পর্যন্ত থাকবে কি না, মানে তারা কোনোভাবে পরীক্ষা দিয়ে ফেলবেন কি না, এই গ্যারান্টিটাই কেউ দিতে পারছেন না। আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। না, এইটা নিয়ে প্রশ্নটা পুনরাবৃত্তি করবেন না আমার, কারণ সময়েরও ব্যাপার আছে, আমি চলে যাব। না, ওইটা নিয়ে না আজকে আলোচনাও করব না, প্রশ্নও করবেন না। না, আমি জানি সুপ্রিম কোর্টের অবজারভেশন আমি পড়েছি, আমি সবই পড়েছি। এটা নিয়ে আমি কোনো আজকে আলোচনা বা প্রশ্নের উত্তর দেব না, এটা আমি স্পষ্টভাবে জানিয়ে দিলাম প্রথমেই। একই প্রশ্ন পুনরাবৃত্তি করে
পরে যে কোনো ব্যাপারে ইনএলিজিবিলিটি, সেটা আমি বললাম, আপনি যেটা প্রশ্ন করলেন যে অ্যাডমিট কার্ড প্রভিশনাল কেন, সেখানেই বললাম যে অল অ্যাডমিট কার্ড ইন অল এক্সামিনেশনস আর অলওয়েজ প্রভিশনাল। পাশে যে 1, 2, 3, 4 করে দিচ্ছিলাম, এটা আপনাদের বোঝার সুবিধের জন্য যে কতবার কত রকমভাবে এই একই প্রশ্নটা এড়ালেন পর্ষদের সভাপতি। মোটামুটি আজ যতটা শুনতে পেলাম, যতটা বুঝতে পারলাম, তাতে পরিষ্কার অন্তত বার 4 এই একই প্রশ্ন করেছেন সাংবাদিকরা। তার মধ্যে আমাদের TV9 বাংলার রিপোর্টারই 3 বার জানতে চেয়েছিলেন যে কালকের পরীক্ষায় কোনো দাগি বসছে কিনা। এসএসসির চেয়ারম্যান প্রশ্নের উত্তর 4 বারই এড়িয়েছেন। এড়াতে এড়াতে শেষ পর্বে গিয়ে বলেছেন যদি কোনো দাগি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েও দেয় তাহলে পরবর্তীতে ধরা পড়লে তার পরীক্ষা এসএসসি বাতিল করবে। ওই বললেন প্রভিশনাল অ্যাডমিট কার্ড। দেখুন, বিষয়টা হচ্ছে যে এটা নিয়ে আলোচনা করব না, এটা নিয়ে বলবো না, এটা বলার কোনো মানে হয়? কোর্ট অর্ডার রয়েছে পরিষ্কার, কোনো দাগিকে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। এবার তারও তো সেটাই দায়িত্ব, সেটা পালন করা। এসএসসি চেয়ারম্যান তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলবেন না কোনো দাগিকে পরীক্ষায় বসতে দেবো না, সেটাই তো নিয়ম। অথচ তিনি কনফিডেন্টলি বলতেই পারছেন না। এটা কেন বলুন তো? কয়টা কারণ আমরা বুঝতে পারছি। প্রথমত, কোর্টে দাঁড়িয়ে খেয়াল করে দেখুন এই একটা প্রশ্নে কতবার থতমত খেয়েছেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মানে রাজ্যই বারে বারে বিপর্যস্ত হয়েছে, অপদস্থ হয়েছে কোর্টে এই একটা প্রশ্নে গিয়ে, এই দাগিদের প্রশ্নে গিয়ে। তাহলে তিনি যে থতমত খাবেন, ইতস্তত করবেন, আমতা করবেন, এটাই তো স্বাভাবিক। কোর্টে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দাগি বলে যাদের চিহ্নিত করা হয়েছে তাদের কাছে এই এসএসসির এই পরীক্ষাটা, কালকের পরীক্ষাটা, এর কোনো অ্যাডমিট কার্ডই দেওয়া হয়নি, কেউ দেবে না পরীক্ষা। প্রথমে কনফিডেন্টলি বললেন, তারপর দেখা গেল এখন পর্যন্ত যে 1806 জনের নাম দাগি বলে চিহ্নিত হয়েছে, যেটা পর্ষদ বা এসএসসি ফাইনালি জমা দিয়েছে, তার মধ্যে 1400-র কাছেই অ্যাডমিট কার্ড পৌঁছে গেছে। আর বুঝতে পারছেন থতমত খাওয়ার কারণ নাম্বার 1। দ্বিতীয়ত, মালদায় যেরকম বাঁধ পাহারাটা দেওয়ার কথা যাদের, মানে যদি পুলিশের হয়ে এই সিভিককে দায়িত্ব দেওয়া হতো, আফটার অল এরাও তো পুলিশের সহযোগী, আধা পুলিশ তো বটে, তাদের তো পাহারা দেওয়াই কাজ, তারা তো রক্ষক, তারাই তো ভক্ষণ করেছে, বাঁধের বালির বস্তা চুরি করেছে। ঠিক একই ঘটনা তো এই এসএসসিতেও হয়েছে। শিক্ষক নিয়োগের দুর্নীতি আটকাতে যাদের বাঁধ হয়ে দাঁড়ানোর কথা ছিল, তারাই তো খাল কেটে কুমির কিনে এনেছেন, অর্থাৎ ওই বাঁধে গর্ত খুঁড়ে বেনো জল ঢুকিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন। এবার তার আমলেই তো শিক্ষায় সব থেকে বেশি দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। হাই স্কুল থেকে প্রাথমিক স্কুল কিচ্ছু বাদ যায়নি, সর্বত্র সেই দুর্নীতির জল ঢুকেছে। এবং তার জন্য ওই বাঁধে বড় করে গর্ত করেছিলেন, এবার বাঁধটাই পুরো উড়িয়ে দিয়েছিলেন তিনি, এটাই তো অভিযোগ। তার মানে বাঁধ থেকে খেয়াল করে দেখুন, এক্ষেত্রে 1-2 বালির বস্তা না, পুরো বাঁধটাই সরিয়ে ফেলা হয়েছিল। অনেক জায়গা জুড়ে বাঁধ, তো সে পুরোটা যদি ওড়াতে হয় তাহলে তো এই দুজনে, লক্ষ্মণ আর সুনীলের মতো দুজনকে দিয়ে হবে না। এক্ষেত্রে কিন্তু তাই হয়েছিল। এই বাঁধ ভাঙার প্রক্রিয়ায় শিক্ষা দপ্তরের টপ টু বটম অনেক মানুষ জড়িত ছিলই বলে তো অভিযোগ। আর সেই জন্যই তো ওই প্রাক্তন শিক্ষামন্ত্রী তো শুধু নয়, ওই শিক্ষা দপ্তরের একাধিক প্রাক্তন কর্তাকে ওই কেন্দ্রীয় তদন্তকারীরা গ্রেফতার করেছিল। ফলে সিদ্ধার্থ মজুমদারের আমতা করার কারণ আছে। তিনি জানেন তিনি যে দপ্তরের কর্মী, যে কমিশনের মাথায় তিনি বসে আছেন, সেই দপ্তর আর সেই কমিশনেরই একটা অতীত ঐতিহ্য রয়েছে বাঁধ ভেঙে দেওয়ার বা বাঁধে গর্ত করে দেওয়ার। ফলে তিনি যে কোনো দাগি পরীক্ষায় বসবেন এই গ্যারান্টিটা কিছুতেই আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারছেন না, পারবেন না, এটাই স্বাভাবিক। তৃতীয়ত, সুপ্রিম কোর্টও তো জানে কোনোভাবেই ওই দাগির সংখ্যা 1806 হতে পারে না, 1806 তো নয়, তার বাইরেও অনেক দাগি রয়েছে। অনেক দাগি রয়ে গেছে, তাদের নির্দিষ্ট করে এসএসসি চিহ্নিত করতে পারেনি বলেই তো ওই 26,000-এর চাকরি চলে গেছে।
কিন্তু তার মানে যেহেতু নির্দিষ্ট হয়নি ওই 1806 জনের বাইরে যে দাগিরা ওই বাকিদের ভিড়ে মিশে আছেন, তারা যদি চাকরির এই পরীক্ষায় বসেন কালকে, তাদের তো সত্যিই আটকানোর কোনো উপায় নেই। ফলে সেদিক থেকেও তিনি টেকনিক্যালি কারেক্ট আছে, এটা মানতে হবে। হ্যাঁ, ঘুরিয়ে বলেছেন, কিন্তু যেটা বলার সেটা ঠিক বলেছেন। এমন কেউ বসে যেতেই পারেন যারা দাগি, বা ডেফিনেটলি এই লোকগুলো বসবেন, বেশ কিছু লোক বসবেন যারা দাগি, চিহ্নিত হননি, ওই 1806 জনের মধ্যে নাম নেই, সেটা আলাদা কথা। এছাড়াও চাকরি বাতিল হয়েছে এরকম বেশ কিছু গ্রুপ সি কর্মী রয়েছেন যারা বিএড পাস, তারাও পরীক্ষা দেবেন। এবার গ্রুপ সিতে যাদের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে কারা নির্দিষ্ট করে দাগি, সেই তালিকাও তো এখনো কোর্টের কাছে পৌঁছয়নি। তাদেরই বা আটকানো হবে কি করে? আটকানো হওয়ার কোনো জায়গা নেই। এই সমস্ত কারণেই কালকের পরীক্ষায় একদল দাগির দাগ লেগে যাওয়ার চান্স রয়েছে, এবং লেগে যাবেই, এটাতে আটকানোর জাস্ট কোনো উপায় নেই। আর সেই জন্যেই আবার যে গোটা বিষয়টা আইনি জটিলতায় পড়বে না, সেটাও গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে। আপনার উচিত ছিল সর্বপ্রথম দাগিদের সম্পূর্ণ তালিকা দেওয়া, যে এই দাগি ব্যক্তি যারা এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। প্রতিটি কেন্দ্রে বারকোড স্ক্যানার থাকবে তো, যার ফলে প্রতিটি কেন্দ্রের যতজন অবজারভার থাকবেন বা যতজন পরীক্ষক থাকবেন, এক্সামিনার থাকবেন, তারা প্রত্যেকেই বুঝতে পারবেন তো যে এই ক্যান্ডিডেট জেনুইন কি জেনুইন নয়, নাকি ঘুরপথে এইভাবে আসলে ওই ছবি এবং সিগনেচারটা অস্পষ্ট রেখে অন্য কাউকে বসিয়ে দেওয়ার ব্যবস্থাপনা হচ্ছে না। তো এই প্রশ্ন তো থাকবেই। এদের মধ্যে একজনও যদি নিয়োগ প্রক্রিয়ায় বসে, তার দায় এসএসসি চেয়ারম্যানকে নিতে হবে, তার দায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকেও নিতে হবে। এসএসসি পরীক্ষা নিচ্ছে, গোটা বিষয়টা দেখছে এসএসসি, সেখানে রাজনৈতিক দলের তরফ থেকে কোনো মন্তব্য রাখতেই চাই। পর্ষদ সভাপতি তো চাইছেন যে দাগিরা বসুক, কারণ ওনার উপরে মাননীয় মুখ্যমন্ত্রীর চাপ আছে যে যারা টাকা দিয়ে চাকরি কিনেছিল তাদের সবার যদি চাকরি চলে যায়, তারা তো তৃণমূল নেতাদেরকে ছেড়ে দেবে না, তারা বলবে ফেরত দাও, আর কাঁঠাল গেছে বেঁধে পেটাবে। তো সেই জন্যই চেষ্টা চলছে। তাই অপরাধের জন্য একজন মানুষকে জেল খাটাবেন বা ফাঁসিও দেবেন, দুটোই কি হতে পারে? আইনে একটা ডাবল জিওপার্ডি বলে একটা শব্দবন্ধ আছে, যে একই অপরাধে একাধিকবার শাস্তি দেওয়া যায় না। কিন্তু সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিয়েছে, সেই নির্দেশকে রাজ্য সরকার কমপ্লাই করবে। যদি কেউ বসে, তার পরীক্ষা বাতিল হবে, সেই অধিকার তো এসএসসির রয়েছে, রাজ্য সরকারের রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ কোনোভাবেই অমান্য করা হবে না। সবাই মোটামুটি টেকনিক্যালি কারেক্ট থাকার চেষ্টা করেছেন, এটা আমরা বুঝেছি। এদিকে বললেন, দেখুন অরূপবাবু কীরকম লাস্টের কথা, কুণালবাবু তিনি তো গোটা ব্যাপারটাকে জাস্ট এড়িয়ে চলে গেলেন। ওই ক্রিকেট খেলা একটা কথা আছে জানেন তো, যখন বাউন্সার দেয়, মাথা লক্ষ্য করে যখন বলগুলো ছুটে আসে, তখন ব্যাটসম্যানেরা নিচু হয়ে বসে পড়ে মাথার ওপর দিয়ে বলগুলো যেতে দেয়, এটাকে বলে ডাক করা। সেরকমই কুণাল ঘোষও ডাক করলেন, প্রশ্নটা এড়িয়ে গেলেন। জানেন তিনি যে এটা সত্যিই কিছু করার নেই, দাগিরা বসবেন না, এটা বলার গ্যারান্টি কেউ দিতে পারবেন না। কিন্তু দেখুন, হ্যাঁ, সেই একই কথা অরূপবাবুও বলেছেন, কিন্তু অরূপ চক্রবর্তী বলতে গিয়ে একটা জায়গায় সমবেদনাটা প্রকাশ করে ফেলেছেন। একই অপরাধের জন্য কি ওই দুবার শাস্তি পাওয়া যায়? মানে একবার কেউ অপরাধ করলে তার কি সেই অপরাধের 7 খুন মাফ? একবার একটা লোক যদি কোথাও যাওয়ার সময় রাস্তায় ট্রাফিক নিয়ম ভঙ্গ করে, তাতে যদি সে ফাইন দেয়, তাহলে গোটা রাস্তায় কি সেই দিনই ট্রাফিক আইন ভঙ্গ করতে করতে যাওয়ার তার কোনো অধিকার জন্মে যায়? তার জন্য তাকে কোন রকম ফাইন টাইন করা যাবে না, হয় নাকি? আসলে একটা সমবেদনা আছে, মানবিক দিক থেকে দেখেছেন ব্যাপারটা। এন্ড অফ দ্য ডে তো মানুষ না, সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই। এক্ষেত্রে সবার ওপরে দাগি সত্য, তাহার ওপরে নাই। সেই পুরোনো দিনের কথা আর কি। অবশ্য এরকম দিনে এই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায়, জানেন তো। আজকেও নিশ্চয়ই আজকের দিনটাই তো সেই দিন, কালকে পরীক্ষা, তার আগে এই রকম সময়টা সবার তো মনে পড়বে। সেই কত রকম ফ্ল্যাশব্যাকে চোখের সামনে চলে আসবে, পার্থ চট্টোপাধ্যায়, অপা, কত রকম ছবি, তারপর নোটের পাহাড়। মানে সবাই তখন জাস্ট না কীরকম, হ্যাঁ, বিস্ময়ে বালক, অবাধ বিস্ময়ে সেই বালক অপুর মতো হয়ে গেছিলাম, জানেন তো। প্রথম ট্রেন দেখার মতো, কত এই প্রথম ঝিকঝিক করতে করতে যাচ্ছি, আমরাও দেখছি এই প্রথম। ছোটোবেলায় চাঁদের পাহাড় পড়তাম, এবার টাকার পাহাড় দেখছি। সেই অদ্ভুতভাবে, সেই একই রকমভাবে আজকে মনে হচ্ছিল, জানেন তো,
যে এত যে কালকে সবাই দলে দলে পরীক্ষা দিতে যাচ্ছেন, এটা কেউ আবার জিজ্ঞেস করে বসবে না তো তোরা পরীক্ষা দিয়ে করবে কি তা বল। এই যে লেখাপড়া মানে শিক্ষার ওপর থেকেই তো সাম্প্রতিককালে ওই ফ্ল্যাশব্যাকগুলো আমাদের ভরসাটা জাস্ট চুরি করে নিয়ে চলে গেছে। এই বালকপুর চোখের সামনে দিয়ে যেরকম ট্রেনটা হুশ করে চলে গেছিল ধোঁয়া উড়িয়ে, ঠিক সেই রকম করে এই ছবিগুলো আমাদের শিক্ষা সম্পর্কে যাবতীয় ভরসা, যাবতীয় মনের মধ্যে শ্রদ্ধা ভক্তি সব তো উড়িয়ে নিয়ে চলে গেছে। শিক্ষার নাম শুনলেই আজকাল সবার আগে মনে হয় ওটা তো আছে নাকি, বিক্রি হয়ে গেছে তো, তাই না? এসএসসি চেয়ারম্যানও তো জানেন তিনি একার চেষ্টায় এই চিন্তাভাবনাটা বদলে দিতে পারবেন না। কারণ কি? কারণ জানেন নিধিরাম সর্দার বলে যে ভদ্রলোক আছেন, সেই ভদ্রলোকের ডেজিগনেশনের সঙ্গে তার ডেজিগনেশনের খুব বেশি ফারাক নেই। ওই জন্যই এত কথাবার্তার মুখে তিনি আমতা আমতা করেছেন, 4 বার ডাক করেছেন। এই যে এত প্রশ্ন উঠেছে যে কেন এসএসসি দাগিদের পুরো তালিকাটা প্রকাশ করলো না, কেন এসএসসি দাগিদের পরীক্ষায় বসাটা আটকাতে পারছে না, এই সমস্ত প্রশ্ন তার পক্ষে দেওয়া সম্ভব না। কিন্তু তা বলে কি তিনি কিছুই করছেন না? করছেন তো অবশ্যই। সেসবই কালকের পরীক্ষার হলের জন্য বেশ বজ্র আটুনির ব্যবস্থা করেছে এসএসসি। কি নিয়ে যাওয়া যাবে, কি নিয়ে যাবে না। এবার বজ্র আটুনি হলে কিছু ফসকাগেরও থাকে, এক্ষেত্রেও 2-4টে কথাবার্তা শোনা যাচ্ছে। অনেক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে ছবি নেই, সই নেই, এটা এতদিনে জানা হয়ে গেছে। তারপরে কদিনে বিভিন্নভাবে অভিযোগ উঠেছে যে পরীক্ষার প্রশ্ন নাকি বাজারে বেরিয়ে গেছে। এগুলো হয় জানেন তো, এগুলো একবার যখন গোটা ব্যাপারটা নিয়ে সন্দেহ তৈরি হয় তখন এরকম বিভিন্ন জল্পনা কল্পনা রটনা এগুলো চলতে থাকবে, এটা কেউ কখনো আটকাতে পারবে না, এটা তিনিও জানেন। পরীক্ষার দুর্নীতির অভিযোগ তুলে ইতিমধ্যেই ভুয়ো পোস্ট করার দায়ে পশ্চিম মেদিনীপুরের এক যুবক গ্রেফতার হয়েছেন। মানে পুলিশ সতর্ক, এসএসসি সতর্ক, কি নিয়ে যাওয়া যাবে কি নিয়ে যাওয়া যাবে না, কতটা কড়া গার্ড থাকবে মানে এসএসসির তরফে, সেগুলো তারা বলছেন। পুলিশও বলেছে প্রচণ্ড কড়া গার্ড থাকবে প্রত্যেকটা কেন্দ্রে, মানে যে সমস্ত জায়গায় এই পরীক্ষাগুলো হবে। কলকাতা পুলিশ তো ঠিক করেছে তাতে সাব ইন্সপেক্টর, তার নিচে বিভিন্ন ধাপের বিভিন্ন কর্মীরা থাকবেন, মহিলা কর্মীরা থাকবেন, মানে একদম কম্প্যাক্ট একটা বাহিনী আর কি। এইটা তো ঠিক আছে, গোটা জায়গাটার গোড়াতে একদম গোদা মানে ওই পরিষ্কার টোকাটুকি বাংলা কথায় সেই সমস্ত হওয়ার যদি সমস্যা দেখা দেয় তাহলে সেগুলো সামলানোর জন্য পরিষ্কার ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু এই পরীক্ষার হলটা তো অতীত অভিজ্ঞতা বলছে আসলে একটা গেট, যে গেটের মুখে যতই আপনি কড়া বন্দোবস্ত করুন না কেন, সবাই যে ওটা পেরিয়ে বা গেট ভেঙে ঢুকতে চাইছেন তা তো না। অনুমতি নিয়ে ভেতরে তো ঢুকছেন অনেকে, কিন্তু ওই কোনো পার্টিকুলার প্রশ্নের উত্তরে টিক মারা বা পুরো সাদা খাতা জমা দেওয়া, এগুলো তো ওই পরীক্ষার হলে কেউ আটকাতে পারবেন না, আইনত কোনো ভুল নেই। এর আগের বারও তো তাই হয়েছিল, যা হওয়ার সেটা তো হয়েছিল পরে। সুতরাং একটা কথা বুঝতে পারছেন, ওই সিদ্ধার্থ মজুমদার এসএসসির চেয়ারম্যান, তার কিরম টেনশন চলছে, কারণ তিনি নিশ্চিতভাবে বুঝতে পারছেন কাল শুধু ওই পরীক্ষার্থীরা নন, তিনি নিজেও একটা মারাত্মক পরীক্ষায় বসতে চলেছেন। নিরাপত্তাজনিত যে তল্লাশি হয় তার জন্য আরও সময় লাগতে পারে, সেজন্য 10টার সময় উপস্থিতি, এটা আমরা প্রত্যেক পরীক্ষার্থীকে অনুরোধ করছি। প্রত্যেকে যেটা নিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে একটি স্বচ্ছ পেন। যদিও আমরা প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পেনের বন্দোবস্ত রেখেছি, এমন নয় যে তার পেনটা যদি অনুপযুক্ত হয় তাহলে তিনি পরীক্ষা আর দিতে পারবেন না। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ একেবারেই অনুমতিযোগ্য নয়। আর অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার আছে, অর্থাৎ অ্যাডমিট কার্ডটি মানে আমরা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কিনা সেটাও খুব সহজে বোঝা যাবে। কোনোভাবে যদি প্রশ্নপত্র কেউ ছবি কোনো রকম কোনো প্রশ্ন লিখে চেষ্টা কেউ করেন
কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সেই অবধিও ধরতে পারবো। সিকিউরিটি ফিচারগুলো একদম, যদি 3,19,000 পরীক্ষার্থী থাকেন তাহলে 3,19,000 ভিন্ন সিকিউরিটি ফিচার থাকছে। ওএমআর উত্তরপত্রের মধ্যে 1 থেকে 5 যদি কেউ পূরণ না করেন তার উত্তরপত্রটি দেখা যাবে না, ওটাই বাতিল বলে গণ্য হবে। আপনার তো মনে আছে সময়টা এখন তো গোলমেলে, তাই জন্যই বলছি যে এক সময় বিভিন্ন রকম ঘাত প্রতিঘাতের জেরে বেশ কিছুদিন কবির সুমনের অনুষ্ঠানগুলো বন্ধ ছিল। তারপর উত্তম মঞ্চে এক অনুষ্ঠানে ফের প্রকাশ্যে আসেন সুমন। দেখা যায় কি পরিচিত গিটার সিনথেসাইজার নিয়ে নয়, বরং মঞ্চের মাঝে একটা বিরাট গ্র্যান্ড পিয়ানো নিয়ে তিনি সুর তুলছেন। পরনে চেনা সেই জিন্স আর শার্ট, তার বদলে একদম সাদা ধুতি পাঞ্জাবি। হলে থাকা ফ্যানেদের কেউ কেউ তো চিৎকার করে উঠেছিলেন, সুমনদা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, অন্যরকম পিয়ানোর রিডে আঙুল চালাতে চালাতেই উত্তর দিয়েছিলেন সুমন, অসুন্দর সময়ে সুন্দর থাকাটাও একটা প্রতিবাদ। এই এত কিছুর পরেও, মানে এত অভিযোগ, তারপরেও যে পরীক্ষা হচ্ছে, তারপরেও যে এই 3,19,000 বসছেন, এটা দেখে মনে হচ্ছে না কেউ এখনও স্বপ্ন দেখে? কার তাতে কি, এই আধারেও আমরা যদি স্বপ্ন দেখি। শিক্ষক হওয়ার স্বপ্নটা তাদের বুকে আছে, কিন্তু তাদের কাছে উদাহরণ হয়ে উঠতে পারেন এরকম মানুষ কেউ আছেন কি? তো আজকের দিনে এইটাই দরকার। কারণ কি হবে, সম্মানটা তারা পাবেন কিনা, দাগিরা কেউ পরীক্ষা দিয়ে ফেলবেন কিনা, এগুলো আমরা কিচ্ছু জানি না। এগুলো কেউ আটকাতে পারবেন কিনা এটাও আমরা জানি না। আমরা শুধু জানি যদি কিছু উদাহরণ থাকে যেটা দেখে তারা হয়তো ভাববেন যে ঠিক আছে, পরীক্ষাটা পাশ করে যদি আমরা সত্যি শিক্ষক হই তাহলে এদের মতো শিক্ষক হওয়াটা দরকার। শিক্ষক শব্দের ঠিক মানে একটা যে চেহারা, সত্যিকারের মানে, সেটা এরা দেখাচ্ছেন। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে চারদিক তোলপাড়। যোগ্য অযোগ্য, দাগি, এমন সব শব্দ এখন বেনো জলের মতো ঢুকে পড়েছে রাজ্যের শিক্ষাক্ষেত্রে। আর ঠিক এই সময় সম্পূর্ণ অন্য ছবি খানাকুলের প্রাইমারি স্কুলে। মাঝপুর প্রাথমিক বিদ্যালয়, গ্রামের স্কুল যেমন হয় সেখানকার প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়। তিনি খেলা, গল্প, নাচের মাধ্যমেই পড়াশোনা শেখান ছেলে মেয়েদের। ছোট ছোট বাচ্চারা সহজে বুঝতে পারে, ছাত্রছাত্রীরা পড়াশোনায় আগ্রহ পায়। স্কুল ছুটের সংখ্যা তাই দেবাশিস মুখোপাধ্যায়ের স্কুলে প্রায় শূন্য। এখানেই শেষ নয়, স্কুলকে আরও আকর্ষক করতে স্কুলেই ছাত্রছাত্রীদের জন্মদিন পালন করেন দেবাশিস স্যার। সঙ্গে গ্রামের চাষিদের উৎসাহ যোগাতে স্কুল থেকে কৃষক বন্ধু সম্মান দেওয়াটা চালু করেছেন দেবাশিস বাবু। কোন কৃষকরা সেই সম্মান পাবেন তা গ্রাম থেকে ছাত্রছাত্রীরাই খুঁজে বের করে আনে। ছুটির দিনেও বাড়িতে বসে না থেকে রাস্তায় রাস্তায় পোস্টার নিয়ে ঘুরে সমাজ সচেতনতার বার্তা দেয়। সঙ্গে চলে গাছের চারা বিতরণ। বহুরূপীর সাজে দেবাশিস মুখোপাধ্যায় তখন গোলাপ সুন্দরী। এইটা আমি একটা খুব বড় সাপোর্ট পেয়েছি যে আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার মা প্রত্যেকে আমার কাজকে সম্মান করে, প্রত্যেকে সাপোর্ট করে। উনি শিক্ষাই দিচ্ছেন, যেটা আমাদের পাওয়া দরকার, আমাদের মতন সমাজে এটা দরকার। নিছক পেশা নয়, শিক্ষকতা নেশা থেকে এই কাজ করে চলেছেন বলছেন দেবাশিস মুখোপাধ্যায়। পেশার গণ্ডির বাইরে গিয়ে শিক্ষকতার আর এক নজির গড়েছেন তমলুকের খোষ্টিকড়ি প্রাথমিক বিদ্যালয়ের তৃপ্তি বক্সি। 2018 সালে অবসর নিয়েছেন তৃপ্তি। 2018 সালে যিনি অবসর নিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত তিনি প্রতিদিন স্কুলের অন্য শিক্ষকদের সঙ্গে তালে তাল মিলিয়ে বাচ্চাদের পড়াশোনা শেখাচ্ছেন। কিছু নেই, ভালো লাগে, সবচেয়ে বড় কথা। এবার নিজের মানসিক ইচ্ছা তো অবশ্যই থাকার দরকার, সেটাও আছে, এবং আমার পরিবারের লোকজনেরও সেই সাপোর্ট আছে। এরকম একজন শিক্ষিকাকে শুধু আমার এই স্কুলের নয়, মানুষের কাছে একটা আলাদা অনুপ্রেরণা, আলাদা একটা দৃষ্টান্ত বলে আমি মনে করছি। অদম্য ইচ্ছে শক্তির আর এক নজির দেখা যাবে কাটোয়া চন্দ্রপুর কলেজের সঞ্চয় মণ্ডলের মধ্যে। সঞ্চয়ের উচ্চতা 4 ফুট। ছোটবেলা থেকে নানা কটূক্তি, নানা উপহাস, ঠাট্টা সহ্য করেছেন সঞ্জয়, কিন্তু জীবনের পথে সঞ্জয় মণ্ডল বুঝিয়ে দিচ্ছেন শারীরিক উচ্চতা কখনোই স্বপ্ন ছোঁয়ার বাধা হয় না।
মনের দিক থেকে আমি কোনো পিছিয়ে যেতাম না, আমি মনটাকে শক্ত করে রাখতাম। আমি কেন সবার থেকে পিছিয়ে পড়বো? ভগবান আমাকে সব কিছু দিয়েছে, মনোবলটা হারালে পরে চলবে না, মনোবল শক্ত থাকলে তার সমস্ত কাজে এগিয়ে যেতে পারবে। বাধা পেরোনোর এই সমস্ত শিক্ষা দিয়ে ছাত্রছাত্রীদের তৈরি করতে চান সঞ্জয় মণ্ডলরা, হয়ে উঠতে চান ছেলে মেয়েদের প্রিয় শিক্ষক, শুধুমাত্র নিজেদের জ্ঞান আর মেধার জোরে, নেতাদের ধরে নয়। সারাদিন ধরে প্রচুর খারাপ খবর দিই তো, তার মাঝখানে এক ঝলক আলো, মানে শিক্ষার দুনিয়ায় হতাশার অন্ধকারের মধ্যে হঠাৎ করে একটা অক্সিজেন ভর্তি দমকা বাতাস, জানেন তো? এই যে তমলুকের তৃপ্তি বক্সি, খানাকুলের দেবাশিস মুখার্জির মতো শিক্ষকরা হয়তো সংখ্যায় নেহাতি কম, কিন্তু ব্যতিক্রম তো বটে। এই সময় তো আরও বড় ব্যতিক্রম আমাদের আশেপাশে, তাই সহজে হয়তো সেই পথে কেউ হাঁটতে চেষ্টা করে না। ব্যতিক্রমী কি সবাই হয়? আর যদি কেউ চেষ্টা করে, হয়তো সামনে বাধা হয়ে দাঁড়ায় দুর্নীতি, সবেতেই যেন মেধাকে বাইপাস করে পাইয়ে দেওয়ার একটা অসাধু চক্র কাজ করে বেড়ায়। আসলে এই আক্ষেপগুলো কেন করছি জানেন? কারণ লাগাতার চোখের সামনে এটা চলতে থাকলে না, এটা ভয়ঙ্কর ভবিষ্যৎ দেখতে পাই আমরা। আমাদের ভবিষ্যৎটা নিয়েই আমাদের ভেতরে একটা অস্থিরতা জন্মায়। মার্টিন লুথার কিংয়ের একটা কথা মনে পড়ছে, জানেন তো? Where order is injustice, disorder is the beginning of justice. লাগাতার দুর্নীতি আর অন্যায়ের জেরে এক সময় সব নিয়মই ভেঙে পড়ে, মানে ভেঙে পড়তে বাধ্য হয়, তখনই শুরু হয় অরাজকতা। তেমন ভবিষ্যতের লক্ষণ তো প্রায় দেখা যাচ্ছে। মানুষজন আইন হাতে তুলে নিচ্ছে, আসলে আইনের ওপর ভয় চলে যাচ্ছে, মনে হচ্ছে কিচ্ছু হবে না। আর কবে না? সেই তিলোত্তমা কাণ্ডের পর যে কথাটা শোনা গেছিল, সেখানেও তো সে আর কবে, কি কবে, তখনই মানুষের মনে হয় যে আইন হয়তো হাতে তুলে নেওয়াটা দরকার, যেরকম হয়তো তেহট্টের মানুষজন ভেবেছেন। ঘটনাটা জাস্ট শিউরে ওঠার মতো। গ্রামেরই পুকুর থেকে 9 বছরের একটা শিশুর দেহ উদ্ধার হয়েছে। ক্ষুব্ধ এলাকাবাসীর ক্ষোভ গিয়ে পড়েছিল এলাকারই এক টোটো চালকের ওপর। ওই টোটো চালক আর তার স্ত্রীকে টেনে হিঁচড়ে বাড়ির থেকে বের করে পিটিয়ে মেরে দিয়েছে এলাকার মানুষ। দেখুন কিভাবে শিশুটা মারা গেল সেটা স্পষ্ট নয়। যদি কেউ ওই শিশুর খুনি হয়ে থাকে, যদি ওই মৃত্যুর জন্যে কেউ বা কারা দায়ী হয়ে থাকে, তাদের শাস্তি পাওয়ারই কথা, কঠোরতম শাস্তি। এটা নিয়েও কোনো রকম সন্দেহ বা দ্বিধা কিচ্ছু নেই। কিন্তু পুলিশের তদন্তের আগে নিছক সন্দেহের বশে দুজনকে পিটিয়ে মেরে দেওয়া গেল। ওই যে বলছিলাম যে এরপর যদি জানা যায় যে ওই দুজন খুনি নয়, তাহলে কি হবে? যারা পিটিয়ে মেরেছেন নিশ্চিতভাবেই এই সমস্ত ভাবনা চিন্তা তাদের মাথায় ছিল না। তাদের শুধু মনে হয়েছিল কিছুতেই কিছু হবে না, আইনটা হাতে তুলে নেওয়া দরকার। এটাই অশনি সংকেত। একটি শিশুর রহস্য মৃত্যু, পাল্টা গণরোষে আরও দুজনের মৃত্যু, আশঙ্কাজনক আরও এক। অগ্নিগর্ভ নদীয়ার তেহট্টের নিশ্চিন্তপুর। আর কোনো মায়ের কোল থেকে কোনো সন্তান যেন আর কেড়ে না নেয়। পুলিশ সূত্রের খবর, তেহট্টের 3য় শ্রেণীর এক ছাত্র শুক্রবার দুপুরে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। শনিবার সাত সকালে বাড়ির কাছেই বাঁশঝাড় ঘেরা জলাশয় ট্রিপল মোড়া অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়। এই জলের মধ্যে কিভাবে তাকে হত্যা করে ফেলা হয়েছে, সেখানে তার চটিটাও পড়ে রয়েছে। বালকের দেহ উদ্ধারের পরে তেতে ওঠে গোটা এলাকা। সন্দেহ গিয়ে পড়ে প্রতিবেশীর উপর। পুলিশ সূত্রের খবর, টোটো চালক উৎপল মণ্ডল এবং তার স্ত্রী সোমা মণ্ডলের বাড়িতে চড়াও হন 5টি গ্রামের কয়েক হাজার বাসিন্দা। শুরু হয় ভাঙচুর, টেনে হিঁচড়ে ওই দম্পতিকে নিয়ে যাওয়া হয় গ্রামের বারোয়ারিতে। কথায় অসঙ্গতি পাওয়ায় শুরু হয় বেধড়ক মার, গণধোলাই। বউ মেরেছে ছেলেটাকে, হ্যাঁ, মাথায় আঘাত করেছে, মাথা। আগুন লাগানো হয় মণ্ডলদের বাড়িতে। উৎপল ও সোমা ছাড়াও ওই পরিবারের বৌমাকেও রেয়াত করেনি উত্তেজিত জনতা। তাকেও বাঁশ লাঠি দিয়ে বেদম মারধর চলে। ততক্ষণে পুলিশ পৌঁছে গিয়েছে। 3 জনকেই প্রথমে নিয়ে যাওয়া হয় তেহট্ট মহকুমা হাসপাতালে। মৃত বলে ঘোষণা করা হয় উৎপল ও সোমাকে। তাদের বৌমা নমিতাকে স্থানান্তরিত করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নমিতাকে কলকাতায় রেফার করে দেন চিকিৎসকরা।
উন্মত্ত জনতা সেখানের মধ্যে এদের উপরে একটা ক্ষোভ আছড়ে পড়ে। পিওটাকে আমরা গার্ড করেছি প্লেস অফ অকারেন্স, এবং কিছু পাটের গুদামের মধ্যে উন্মত্ত জনতা সেখানে আগুন লাগিয়ে দিয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। গণপিটুনির জায়গাটি ঘিরে ফেলা হয়। পুলিশ সূত্রে খবর, মৃতদেহ উদ্ধারের জায়গা এবং গণপিটুনির জায়গা ঘিরে রাখা হয়েছে। সেখানে নমুনা সংগ্রহে আসবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। গোটা ঘটনায় 2টি মামলা দায়ের করা হয়েছে। প্রথমটি বালকের বাবা দায়ের করেছেন অপহরণ করে খুনের অভিযোগ। পরে গণপিটুনির জন্য স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। কি কারণে তৃতীয় শ্রেণীর ছাত্রকে খুন করা হতে পারে? নেপথ্যে কি রয়েছে অপহরণ চক্র নাকি পুরনো পারিবারিক বিবাদ? সব দিক খতিয়ে দেখছে পুলিশ। এখন তেহট্টের এই বাচ্চাটার পরিণতি আমাদের একটা কঠিন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ভেতরে ভেতরে কিন্তু একটা ভয়ঙ্কর অস্বস্তি তৈরি করছে এই প্রশ্নগুলো। বলছিলাম কালকে এসএসসির পরীক্ষার আগে এই রকম একটা অস্বস্তিকর পরিবেশ যখন তৈরি হয়, তখন মনে হয় যে এই অস্বস্তির একটা পার্ট তো এই পরীক্ষাটাও, এই পরীক্ষার আগের পরিস্থিতিটাও। এক একটা ক্ষেত্রে এই ভেতরে জমে থাকা অসহিষ্ণুতাগুলো এক এক রকমভাবে বেরিয়ে আসে। যেটা তেহট্টে এসছে সেটা একরকমভাবে, আর ওখানে যারা পরীক্ষা দেবেন তাদের মধ্যে তো একদল তারা যোগ্য ছিলেন, চাকরি হারিয়েছেন, তাদের ভেতরের ক্ষোভ, বিক্ষোভ, অসহিষ্ণুতা সেটাও আবার অন্য কোনো রকমভাবে বেরিয়ে আসবে না তো। সব মিলিয়ে এই অস্বস্তি একটা কাজ করছে, জানেন তো। অবশ্য পরীক্ষার আগে অস্বস্তি তো সব পরীক্ষার্থীরই হয়, ওদেরও হচ্ছে, অনেক রকম মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এবং যেটা কমন সেটা আপনারা জানেন, ওই প্রশ্ন কমন আসবে তো, একটু সহজ উত্তর, সহজ প্রশ্ন, সব উত্তর পারবো তো, এইসব প্রশ্নগুলো এটা সবার, সেই ছোটোবেলার থেকে আজ পর্যন্ত যত পরীক্ষা দিয়েছেন তাতে সব কটাতেই তো এই একই কমন প্রশ্ন মনের মধ্যে এসছে। এটাকে টেস্ট অ্যাংজাইটি বলতে পারেন চিকিৎসার পরিভাষায় আর কি। মানে পরীক্ষার একটা কি বলবো, ভীতি বা অনিশ্চয়তা, এরকম ব্যাপার আর কি, দুশ্চিন্তা। চিকিৎসার পরিভাষায় একে 2টো ধাপে বর্ণনা করা যায়। একটা ইভ্যালুয়েশন অ্যাংজাইটি, আর 2 পারফরমেন্স অ্যাংজাইটি। কীরকম মানে খাতা ফাতা দেখা হবে, কোন টিচারের হাতে পড়বে, এরকম ব্যাপার একটা। আর একটা হচ্ছে আমি কীরকম পরীক্ষা দেবো, পারবো তো। আচ্ছা, যারা ভোটের পরীক্ষার্থী, মানে ভোটটাও তো আজকাল একটা পরীক্ষা, সামনে ভোট আসছে কিন্তু মানে পরীক্ষা আসছে, বড় পরীক্ষা 26-এ। তো ভোটে যারা দাঁড়াবেন নেতারা, মানে তারা পরীক্ষার্থী, তাদের মনেও তো এই ইভ্যালুয়েশন আর পারফরমেন্সের ভয়টা কাজ করে। কীরকম প্রশ্নের সামনে পড়ব, তাদের ক্ষেত্রে প্রশ্নটা মানে প্রতিপক্ষ, আর আমি কি করব, এইটা হচ্ছে তার নিজের পারফরমেন্স। এবার আমি কি করেছি সেইটাই আমি কি করব মানে জায়গাটা পরিষ্কার করে দেয়। নেতারা কে কী করেছেন সেটা তো মোটামুটি সবাই জানেন, ফলে এইটা একটু অস্বস্তিটা তাদের আরও বাড়ে, ভয়টা আরও বাড়ে। আর তার থেকেও ভয় বাড়ে সামনে কাকে দেখবেন সেটা নিয়ে। এই মনস্তাত্ত্বিকভাবে এই যে প্রশ্নগুলো সবাইকে কিন্তু একটা বিরাটভাবে চাপে ফেলে দেয়। এই ধরুন শওকত মোল্লার কথা, আব্বাস সিদ্দিকী তিনি যে হঠাৎ এরকমভাবে ভোটে দাঁড়ানোর কথা ঘোষণা করবেন কেউ জানতেন? হ্যাঁ জানেন তো আপনারা, আব্বাস সিদ্দিকী বলেছেন ভোটে দাঁড়াবেন। এতদিন ধরে সেই কবে দলটা তৈরি হয়েছিল, তারপর থেকে আইএসএফ তৈরির পর তার ভাই নওশাদ সিদ্দিকী সবার সামনে ছিলেন, আব্বাস তিনি পেছনে ছিলেন, কিন্তু তিনি ওই রাজনীতির সঙ্গে একটা দূরত্ব রাখছিলেন। কিন্তু এবার তিনি যে মুহূর্তেই ঘোষণাটা করেছেন, গোটা হিসেবটা বদলে গেছে। চাপে পড়েছেন কে? শওকত মোল্লা। খেয়াল করে দেখুন, এবার এইটার মধ্যে শওকতের তার মানে একটা কঠিন প্রশ্নের সামনে পড়ার মশলা মজুত আছে। এক এক করে বোঝাই। ধরুন এবারের ভোটের আগে যে বিষয়টা গোটা রাজ্যের মানুষকে একটা পরিষ্কারভাবে সামনে এসে দাঁড়িয়েছে, আমরা সবাই বুঝে গেছি যে অন্য সব কার কি হবে, কতটা আমাদের উন্নয়ন হবে, কতটা কর্মসংস্থান হবে, এ সমস্ত পরের ব্যাপার। এই সমস্ত ছোটোখাটো ব্যাপার নিয়ে রাজনীতিকরা মাথা ঘামান না, তারা অনেক বেশি মাথা ঘামান ধর্মীয় বিভাজনটা কিভাবে হবে, কোন ধর্মের জিগির তুলে কিভাবে নিজেদের ভোট ব্যাংকটাকে সলিড করা যাবে, এই সমস্ত ব্যাপারে। এবার 26-এর লক্ষ্যে বিজেপি
সরাসরি হিন্দুত্বের ধ্বজা ধরে লড়াইয়ে নেমে পড়েছে, অনেকদিন আগের থেকে নেমে পড়েছিল, এটা তাদের পেটেন্ট এজেন্ডা। এবার বিজেপিকে প্রতিহত করতে পাল্টা কৌশলও জোরদার। সংখ্যালঘু ভোট ব্যাংকটা সেটা তৃণমূলের একদম নিজেদের জিনিস বলে তারা মনে করেন। এবার তাদের এই নিজেদের জিনিস মনে করার হিসেবটাকেই বদলে দিতে আইএসএফ লড়াইয়ে নেমেছিল। তারা সবসময় বলে যে এটা যতই তৃণমূল বলুক যে সংখ্যালঘু ভোট একমাত্র তাদের সম্পত্তি, ব্যাপারটা আদৌ তো সেরকম না। এটাই তারা ভোটের বাজারে নেমে প্রচার করেছে। কিন্তু এবার সরাসরি সেই ভোট ব্যাংকে আঘাত করার লক্ষ্যেই লড়াইয়ে নেমে পড়ল আইএসএফ। মানে দেখুন, আব্বাস সিদ্দিকী এই আইএসএফের প্রতিষ্ঠাতা, কিন্তু এতদিন ওই বললাম একটা দূরত্ব বজায় রাখছিলেন, সরাসরি ভোট রাজনীতিতে জড়াননি। ওই একবার ব্রিগেডে বক্তৃতা দিয়েছিলেন, ব্যাস। তারপর থেকে কিন্তু তিনি অন্তরালেই রয়েছেন, নিজের মতো করে প্রকাশ্যে আছেন, কিন্তু সেটা আলাদা জায়গায়, যেটা তার জায়গা সেই ধর্মীয় সভায়। তার ভাই নওশাদ ভাঙড়ের বিধায়ক হয়ে গেছেন। এবার আব্বাস যখন ভোটে লড়ার কথা ঘোষণা করলেন, কোত্থেকে লড়বেন? বললেন, যা বলেছেন, যা শোনা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে তার উৎসাহ শওকত মোল্লার বিরুদ্ধে দাঁড়ানো, মানে শওকতের কেন্দ্রে গিয়ে তিনি দাঁড়াবেন। এবার এটা মানে বুঝতে পারছেন কত বড় একটা চ্যালেঞ্জ। এইরকম চ্যালেঞ্জ এসে পড়ার পর খেয়াল করে দেখুন, শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুঁড়েছিলাম, সেটা নিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে দাঁড়াতে হয়েছিল। মানে এইরকম চ্যালেঞ্জগুলো আবার ফেলে দেওয়া যায় না, আগেকার দিনে সেই ডুয়েল লড়ার চ্যালেঞ্জের মতো। তো শওকত মোল্লাও পাল্টা চ্যালেঞ্জ ঠুকে ফেলেছেন। মানে অ্যাকশান হচ্ছে, রিয়াকশান হচ্ছে, সব একদম পুরো তুঙ্গে, হাইয়েস্ট লেভেলে রয়েছে। কিন্তু খবরটা সেটা নয়, খবরটা অন্যভাবে ভাবতে হচ্ছে। দেখুন, রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতারা ভোটে লড়েছেন এরকম উদাহরণ এমনিতে খুব একটা কম কিছু নেই। সে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অরবিন্দ কেজরিওয়াল ভোটের জন্য দল তৈরি করেছেন, ভোটে দাঁড়িয়েছেন, জিতেছেন, ক্ষমতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছেন। এগুলো আমাদের চেনা জিনিস। সেদিক থেকে আব্বাসের ভোটে দাঁড়ানোটা নতুন কিছু না। কিন্তু খতিয়ে দেখলে অনেকগুলো ফ্যাক্টর উঠে আসছে, এক এক করে বলি। প্রথমত, আইএসএফের প্রতিষ্ঠাতা হয়েছিল কেন? সংখ্যালঘুদের প্রতিনিধি হিসেবে মেইন স্ট্রিমের রাজনীতিতে প্রবেশ করার জন্য। এবার তখন তারা তার সঙ্গে অন্য একটা মোড়কও রেখেছিলেন। এক্ষেত্রে সংখ্যালঘু বলতে শুধুই যে মুসলিম তা না, আরও যারা সংখ্যালঘু আছেন সবার প্রতিনিধি তারা। এবার দেখুন, সেটা হয়েছে কি হয়নি সেটা পরের কথা, কিন্তু রাজনীতিতে প্রতিষ্ঠার ব্যাপারটা সেটা তো হয়ে গেছে। সংখ্যালঘুদের প্রতিনিধি হলেও এতদিন ধরে আইএসএফ ধর্মীয় রাজনীতিকে ব্যাকসিটে রেখেছিল। এবার প্রতিষ্ঠা পেয়ে যখন গেছে, সেই জোজিতা ও সিকান্দারের সেই সাইকেল রেসটা মনে করুন তো, এও টপ গিয়ারে চলে গেছে, এ তখন 3 নম্বর গিয়ারে রয়েছে। প্রতিপক্ষ টপ গিয়ারে যখন চলে গেছে, 3 নম্বর গিয়ারে গিয়ে তখন যাকে তাকে ধরে ফেলেছে, তখনই একদম মোক্ষম সময়ে শেষ গিয়ারটা মেরেছে। সমান সমান হয়ে যাওয়ার পর বাড়তি একটা ধাক্কা, এক্ষেত্রেও তাই। আইএসএফ প্রতিষ্ঠা পেয়ে যাওয়ার পর এবার ফ্রন্ট ফুটে একটা বাড়তি ধাক্কা। এতদিন নওশাদ সিদ্দিকী ফরফুরা শরীফের পীরজাদা হলেও নিজেকে ধর্মীয় চাদরে মুড়ে রাখেননি, বরং অনেক বেশি উদার মানসিকতার কথা বলছিলেন, পরিচয় দিচ্ছিলেন, সবার হয়ে কথা বলছিলেন। কিন্তু যেখানে 26-এর ভোটের লড়াইটা সরাসরি ধর্মীয় মেরুকরণের হয়ে গেছে, মানে সেটা ভাষা আন্দোলন হোক বা এসআইআর ইস্যু যাই হোক না কেন, সেখানে আব্বাস সিদ্দিকীর ভোটে নামাটা ওই শেষ বেলায় বাড়তি ধাক্কা। কারণ বাংলার রাজনীতিতে সেক্ষেত্রে তিনিই একমাত্র নেতা হবেন যিনি একদিকে ধর্মীয় মঞ্চে থাকবেন, আবার একই সঙ্গে রাজনীতির মঞ্চেও থাকবেন। ব্যালেন্স করবেন নওশাদ, তার এই একটু কম ধর্মীয় ব্যাপারটাকে সামনে রেখে সমস্ত মানুষের কাছে যাতে বার্তাটা পৌঁছয়। একদিকে ধর্মীয় সভা, অন্যদিকে রাজনৈতিক জনসভা, মানে ধর্ম আর রাজনীতি মিলেমিশে এক হয়ে যাবে। এতদিন মানুষের অধিকারের অজুহাতে ধর্ম নিয়ে রাজনীতি চলছিল, আব্বাসের ঘোষণায় এখন সরাসরি রাজনীতিতে ধর্ম ঢুকে পড়ল। এবার আব্বাসের ঘোষণাটা সেই কারণেই গুরুত্বের।
জুলুমকে খতম করার জন্যে, মানুষের জন্যে যদি আমাকেও প্রয়োজন হয় নাবতে প্রকাশ্য মানে পুরোপুরিভাবে, তাতে কোনো অসুবিধা নেই, তো নাবাই যেতে পারে। জুলুম যেখানে বেশি হবে সেই জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নাবতে রাজি আছি। ওর যদি হিম্মত থাকে তো একবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। ও যদি সত্যিকারে বাপের বেটা হয়, ও একবার ইলেকশনে কন্টেস্ট করে দেখা, আমি ওকে চ্যালেঞ্জ করছি। মোল্লা যে কালকে যখন এখান থেকে ফিরছিল এই মঞ্চ থেকে চোট চোট স্লোগান উঠেছে, আপনি যার নাম বললেন ওকে একটা জাহান নামের কুকুর মনে করি আমি। আমাদের এখন হাতে একটা করে ওই একটা লাঠি রাখতে হবে, কারণ এই যে কুকুর বাঁদর যেভাবে ঘেউ 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 করছে, এ কোন দিন কামড়ে দেবে, যার কারণে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। আজকে যারা নওশাদ সিদ্দিকী এসছে সেই হচ্ছে সবচেয়ে বড় চোর, আর তার ভাই হচ্ছে আব্বাস সিদ্দিকী। মাথায় টুপি দিয়ে ঢাই ঢাই করে নাচা, ঘুম কেড়ে নেব তো দুই ভাইয়ের। এবার নওশাদ সিদ্দিকীকে হারানোর চ্যালেঞ্জকে জানিয়েছিলেন শওকত মোল্লা। এতে নওশাদের একটু দুশ্চিন্তায় পড়ার কারণ ছিল, কারণ ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ককে দল বাড়তি দায়িত্ব দিয়েছিল। নওশাদের পাশাপাশি বাড়তি পারফরমেন্সের চাপ তৈরি হয়েছিল শওকতের ওপরেও। তাই তিনি নতুন জায়গা, তাই নাওয়া খাওয়া ভুলে ওই ভাঙড়ে মনোনিবেশ করেছিলেন। এবার সেই দায়িত্ব তো আরও কয়েক গুণ বাড়িয়ে দিল আইএসএফ। শওকত এবার কী করবেন? ভাঙড় উদ্ধার করবেন না নিজের কেন্দ্র রক্ষা করবেন? এখানে তো বসেছিলেন নওশাদ ভাঙড়ে, কিন্তু ওখানে গিয়ে যদি ওই ক্যানিং পূর্বে যদি সত্যি সত্যি আব্বাস সিদ্দিকী গিয়ে দাঁড়িয়ে যান, তাহলে তো সেখানটাও ধরে রাখার লড়াই হয়ে যাবে। কাকে ছেড়ে কাকে ধরবেন? কারণ প্রথমবার ভোটে লড়ে ওই ক্যানিং পূর্বে কিন্তু প্রায় 30% ভোট পেয়েছিল আইএসএফ। এই অঙ্কটাকে কিছুতেই শাসক দল তারা কোথাও গিয়ে ভুলে যেতে পারবেন না। আরও আছে, ক্যানিং পূর্বে যদি ফুরফুরার পীরজাদা আব্বাস চ্যালেঞ্জ ছোড়েন, আরেকটা চ্যালেঞ্জ ফুরফুরার ভিতর থেকেও তো চলে এসছে, তাও আবার তৃণমূলের ভেতর থেকেও বলতে পারেন। শওকতের দুশ্চিন্তা বাড়িয়ে দিতে পারেন কাসেম সিদ্দিকী। কয়েক মাস আগেই মনে আছে আপনাদের, ফুরফুরা শরীফের এই পীরজাদাকে দলে নিয়েছে তৃণমূল। কেন নিয়েছিল? ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম ধর্মীয় সভা টভা করেন, তার অনুগামীর সংখ্যা কম নয়। অনেকেই ভেবেছিলেন যে ভাঙড়ের নওশাদকে কবজা করতে কাসেমকে দলের সম্পাদক করা হয়েছে, পীরজাদা বনাম পীরজাদা। এবার সেই কাসেমই বেঁকে বসেছেন, বেসুরে বাচ্ছেন, এবং তাতে তৃণমূলের যে দুশ্চিন্তা হওয়ার কথা তার থেকেও বেশি দুশ্চিন্তা শওকতের হবে হয়তো। কারণ কাসেম পদ পাওয়ার আগে সবার আগে ক্ষোভে ফেটে পড়েছিলেন তো শওকতই। এবার শওকতের ঘনিষ্ঠ ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ককে এক হাত নিয়ে ফেলেছেন কাসেম, এবং সেখানেই ধর্মীয় সেন্টিমেন্ট জড়িয়ে গেছে। ভাবুন একবার, ভাঙড় উদ্ধার করতে গিয়ে দুই ক্যানিংয়েই তৃণমূলের অন্দরে ঝামেলা বাসা বেঁধে গেছে। আর সেই ঝামেলাটা ওই সবটাই পুরোপুরি ওই ফুরফুরা শরীফ থেকে ছুটে আসছে। কাসেমকে নিয়ে এখন তৃণমূল ভাবতেই পারে যে এটা উল্টো হয়ে গেল না তো, যেমন আইএসএফকে নিয়ে ভাবতে পারে সিপিএম। কারণ ভাঙড় হোক বা ক্যানিং পূর্ব অথবা উত্তরবঙ্গের কয়েকটা জেলা, এই বামেদের যে যৎসামান্য কিছুটা ভোট টোট পড়ে আছে তার মধ্যে সংখ্যালঘু ভোটও রয়েছে। এবার আইএসএফ যদি ওই এইভাবে আব্বাসকে নিয়ে সম্পূর্ণভাবে সক্রিয় হয়ে যায়, যেভাবে তারা ওই বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গের সভা করছে, এর মধ্যে আবার মিম ঢুকে পড়েছে কিন্তু আসাদুদ্দিন ওয়াইসি, তারাও আবার ভোট টোট কাটেন আর কি। মানে আইএসএফ ওপাশে যেমন তৃণমূলের ভোট কাটতে পারে, তাতে বামেদেরও ভোট কাটতে পারে। এবার এটাতে যেই সুবিধে পাক, বামেদের রক্তক্ষরণ যে মারাত্মক হবে এটা নিয়ে কোনো সংশয় নেই। আর আরেকটা কথা, এতদিন একপক্ষীয় ধর্মীয় বিষয়টা ছিল, বাকিটা সামনে নিরপেক্ষতার একটা জায়গা রেখে তারপর সেটাকে কাউন্টার করার চেষ্টা হচ্ছিল। আখেরে সবটাই ছিল, কিন্তু একটু আড়ালে আবডালে, আর এক হাতে তালি বাজে না, কিন্তু দু হাত হলে তালি তো বাজতেই পারে। সুতরাং এখন ধর্ম এবং ধর্মীয় মেরুকরণ গুছিয়ে হাততালি দেবে এই 26-এর ইলেকশানে, এটা কিন্তু নিশ্চিত। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH